আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। চিকিৎসকের পরামর্শ পেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি আমার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকরা বলেন আপনার এই সমস্যা আছে, তাহলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। প্রার্থীতা নিয়ে ডেমোক্র্যাটদের মতবিরোধের মধ্যে এই প্রথম নির্বাচন থেকে শর্ত সাপেক্ষে সরে দাঁড়ানোর আভাস দিলেন বাইডেন। আগামী নভেম্বরের 5 তারিখে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে, কিন্তু বয়সভিত্তিক কারণে ডেমোক্রেটিক পার্টির অনেকেই প্রকাশ্যে অপ্রকাশ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চলেছেন। এ প্রসঙ্গে বেট নামের একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমি প্রার্থিতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় এত কিছু ভাবিনি। আমার ধারণাতেও ছিল না যে এই ব্যাপারটি নিয়ে দলের ভেতরে এত বিভক্তি সৃষ্টি হবে। ন্যাশনাল কংগ্রেস আয়োজন করে রিপাবলিকান পার্টি যখন ডোনাল্ড ট্রাম্পকে তাদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, সেই সময়ও ডেমোক্র্যাটরা রয়েছে দ্বন্দ্বে। বাইডেন চেষ্টা করেছেন দলের শীর্ষ নেতাদের সমর্থন আদায় করতে, তবে এর মধ্যেই তিনি জানিয়েছেন শুধুমাত্র স্বাস্থ্যগত কারণেই তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে পারেন। এদিকে এই সাক্ষাৎকার প্রদানের 48 ঘন্টার মধ্যে বাইডেনের প্রেস সেক্রেটারি ক্যারিন জে পিয়েরে হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রেসিডেন্ট বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে অল্প কিছু উপসর্গ আছে তার শরীরে। এই কর্মকর্তা আরও জানান, করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্ট বাইডেন এখন তার ডেলওয়ারের বাড়িতে আইসোলেশনে থাকবেন এবং সেখান থেকে নিজের সমস্ত দায়িত্ব পালন করবেন। করোনার টিকা নেওয়া সত্ত্বেও এর আগেও দুবার আক্রান্ত হয়েছিলেন বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে ইরানকে অভিযুক্ত করে যেসব খবর প্রকাশ করেছে তা বিদ্বেষপূর্ণ বলে দাবি করেছে তেহরান। মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে বলেছিল, মার্কিন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ আগে একটি মানব উৎস থেকে ট্রাম্পের বিরুদ্ধে একটি ইরানি ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য পেয়েছে, যা সাবেক প্রেসিডেন্টের সুরক্ষা বাড়াতে উদ্বুদ্ধ করেছিল। অপর এক মার্কিন সংবাদ মাধ্যমও এই কথিত ষড়যন্ত্রের খবর জানিয়েছে। সিএনএন জানিয়েছে, এই কথিত ষড়যন্ত্র শনিবার পেনসিলভানিয়ায় ট্রাম্পের একটি প্রচার সমাবেশে হওয়া গুলির ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। ওই গুলির ঘটনায় ট্রাম্প আহত হয়েছিলেন এবং একজন সমর্থক নিহত হন। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, তারা বহু বছর ধরে সাবেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানি হুমকি পর্যবেক্ষণ করেছে। কারণ 2020 সালে ইরাকে ড্রোন হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডার কাশেম সুলাইমানিকে হত্যার পর তেহরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। জাতিসংঘে ইরানের মিশন এই অভিযোগগুলোকে অমূলক এবং বিদ্বেষপূর্ণ বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কিনানি বলেছেন, সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে সশস্ত্র হামলায় ইরানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তবে তিনি আরও বলেছেন, জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকাণ্ডে সরাসরি ভূমিকার জন্য ট্রাম্পকে বিচারের আওতায় আনার বিষয়ে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। সোলাইমানি ইরানি বিপ্লবী গার্ডের বৈদেশিক কার্যক্রমের প্রধান ছিলেন। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি সামরিক কার্যক্রম তদারকি করতেন তিনি। ট্রাম্পের নির্দেশে 2020 সালে বাগদাদ বিমানবন্দরের বাইরে ড্রোন হামলায় তাকে হত্যা করা হয়েছিল। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বুধবার ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, যুদ্ধের 285তম দিনে বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন ইসরায়েলি বাহিনীর ওপর চোরাগুপ্তা হামলার কথা জানিয়েছেন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফা শহরে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্কের উপর আরপিজি শেল দিয়ে হামলা চালিয়েছে। গাজা সিটির তাল আল হাওয়া এলাকায় আল নাসর সালাউদ্দিন ব্রিগেডের সাথে যৌথভাবে ইসরায়েলি বাহিনীর উপর মর্টার হামলা করেছে আল কাসাম। হামাস এদিন গেরিলা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। আল মায়াদিন জানিয়েছে, ভিডিওতে ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের যে হামলার দৃশ্যগুলো রয়েছে সেগুলো জুলাই মাসের 8 তারিখের। ভিডিওতে দেখা গেছে, তাল আল হাওয়া এলাকায় 2টি হামলায় বেশ কয়েক ধরনের বিস্ফোরক ব্যবহার করেছে যোদ্ধারা। নিজস্ব তৈরি বিস্ফোরকের পাশাপাশি ইসরায়েলিদের ছোড়া যেসব বোমা অবিস্ফোরিত ছিল সেগুলো ব্যবহার করা হয়েছে এই হামলায়। এদিন ভোর রাত থেকে সকাল 8টার মধ্যে হামলাগুলো হয়েছে। রাতে বিভিন্ন সড়কে প্রতিরোধ যোদ্ধারা বিস্ফোরক পুঁতে রাখে এবং ইসরায়েলি সামরিক যান সেখানে আসামাত্র বিস্ফোরণ ঘটানো হয়। সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে অন্তত 4টি বিস্ফোরণের দৃশ্য রয়েছে। এছাড়া ইসরায়েলিদের একটি হামভি ট্রাকের উপর সরাসরি আরপিজি শেল নিক্ষেপ করেছে হামাস। ডেমোক্রেটিক ফ্রন্টের সামরিক শাখার যোদ্ধারা রাফা বর্ডার ক্রসিংয়ের কাছে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে। আল মুজাহিদিন ব্রিগেড এবং আল আনসার ব্রিগেড যৌথ অপারেশনে 107 মিলিমিটারের রকেট হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনাদের ওপর।
হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে হুমকি দিয়েছেন এবং বলেছেন তারা যদি লেবাননের বেসামরিক এলাকায় হামলা অব্যাহত রাখে তাহলে হিজবুল্লাহ ইসরায়েলের নতুন নতুন শহর এবং বসতিতে হামলা শুরু করবে। এমন সব এলাকায় হামলা চালানো হবে যেখানে গত 10 মাসের যুদ্ধে হামলা হয়নি। আশুরা দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক সংকটের প্রসঙ্গ টেনে নাসরুল্লাহ বলেন, যদি ইসরায়েল লেবাননে প্রবেশ করে তাহলে তাদের আর কোনো ট্যাঙ্কই অবশিষ্ট থাকবে না। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লেবানিজ যোদ্ধারা যুদ্ধ থামাবে না উল্লেখ করে তিনি বলেন, গত 10 মাস ধরে যুদ্ধের হুমকি আমাদের দমিয়ে রাখতে পারেনি। এমনকি যখন ইসরায়েলের অস্ত্রের ঘাটতি ছিল না তখনও আমরা ভয় পাইনি। হিজবুল্লাহর প্রধান আরও বলেন, গত 10 মাসের যুদ্ধে ইসরায়েল উল্লেখযোগ্য কিছুই অর্জন করতে পারেনি। বেসামরিক নিরীহ লোকদের ওপর গণহত্যা চালানো ছাড়া তাদের কোনো বীরত্ব নেই। এদিকে প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, বুধবার উত্তর ইসরায়েল লক্ষ্য করে অন্তত 80টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলার টার্গেটে নতুন করে যুক্ত হয়েছে নাহারিয়া, মেরন সহ নতুন কয়েকটি অবৈধ ইহুদি বসতি। হামলার ফলে নাহারিয়া শহরের 60,000 বাসিন্দার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। হিজবুল্লাহ জানিয়েছে, পশ্চিম গ্যালিলি অঞ্চলের সাআর এবং গাহাদ হাজিব বসতিতে এদিন তাদের যোদ্ধারা কাতিউসা রকেট হামলা চালিয়েছে। সব মিলিয়ে বুধবার 7টি বসতিতে হামলা চালানো হয়। লেবাননে বেসামরিক লোকদের উপর হামলার প্রতিশোধ হিসেবে এই হামলাগুলো করা হয়েছে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, লেবাননের আল তাউদ শহরে মিসাইল হামলা চালিয়ে 3 শিশুকে হত্যা করার প্রতিবাদে ইসরায়েলি বসতিগুলোতে বুধবার হামলা করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন, হামাসের হাতে থাকা তরুণী বন্দীদের মুক্তির জন্য নতুন করে চুক্তির কাঠামো ঠিক করার মতো সময় নেই। দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে এবং বর্তমানে যে কাঠামো নিয়ে আলোচনা চলছে তার অধীনে তিনি বন্দি বিনিময় চুক্তির অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি সরকারের সামরিক বাহিনীর প্রতি। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে মোসাদ প্রধান এসব কথা বলেন। বার্নিয়া বৈঠকে আরও বলেন, নতুন করে চুক্তি করে কাঠামো তৈরি করতে দীর্ঘ সময় লাগবে। বন্দী থাকা মেয়েদের জন্য আলোচনার ভিত্তিতে নতুন প্রস্তাব তৈরি করার মতো অবস্থাও নেই, সময়ও নেই। এবং টাইমস অফ ইসরায়েল বলেছে, মোসাদ প্রধান কেন তার বক্তব্যে শুধুমাত্র নারী বন্দীদের কথা বলেছেন সেটি স্পষ্ট নয়। বৈঠকে উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও দ্রুত চুক্তির দাবি তুলেছেন। পরিবহন মন্ত্রী মিরি রেজেভ বলেন, এটি সমাজের জন্য একটি প্রকাশ্য ক্ষত। আমরা জনগণের কাছে দায়বদ্ধ এবং তাদের কাছেও দায়বদ্ধ যাদেরকে 7 অক্টোবর তারিখে নিরাপত্তা দিতে পারেনি প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা। মন্ত্রী আরও বলেন, যদিও চুক্তির প্রস্তাবটি যথাযথ নয় তবুও এটি একটি সুযোগ এবং তা মিস করা উচিত হবে না। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে একটি প্রস্তাব পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট। বৃহস্পতিবার সকালে নেসেটে প্রস্তাবটির উপর ভোটাভুটি হয়। 120 আসনের নেসেটে প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে 68টি, বিপক্ষে পড়েছে 9টি। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের দল ইতোপূর্বে এই ধরনের প্রস্তাবের বিরোধিতা করলেও ভোটাভুটির আগে তারা পার্লামেন্ট কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। সরকার এবং বিরোধী দলীয় জোটের অন্য দলগুলো প্রস্তাবটিতে সমর্থন দিয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, পার্লামেন্টে তোলা প্রস্তাবটিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সরাসরি বিরোধিতা করা হয়েছে। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগ মুহূর্তে এই প্রস্তাবটি পাশ করা হলো। আগামী বছর ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে অর্ধেক করে দেবে জার্মানি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে কিয়েভের জন্য সমর্থন বন্ধ হয়ে যেতে পারে এমন সম্ভাবনার ইতিমধ্যে সিদ্ধান্ত নিল জার্মান কর্তৃপক্ষ। রয়টার্সের দেখা জার্মানির 2025 সালের বাজেটের খসড়ায় বলা হয়েছে, ইউক্রেনের জন্য জার্মান সহায়তা 2024 সালের প্রায় 8 বিলিয়ন ইউরো থেকে কমিয়ে 2025 সালে 4 বিলিয়ন ইউরো করা হয়েছে। জার্মানি আশা করছে G7-এর $50 বিলিয়ন ঋণ দিয়ে ইউক্রেন তার সামরিক চাহিদার অধিকাংশ মেটাতে সক্ষম হবে এবং নির্ধারিত তহবিলের পুরোটাই অস্ত্রের জন্য খরচ করবে না। রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে এই ঋণ দিতে রাজি হয়েছিল G7 নেতারা। ইউক্রেনকে এখনই একটি বড় অঙ্কের ঋণ দেওয়ার জন্য চাপ দিচ্ছে ওয়াশিংটন। কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটনের সঙ্গে ইউরোপীয় নেতারা আংশিকভাবে সম্মত হয়েছে, কেননা এখনই ঋণ দেওয়া শুরু করলে ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফিরেও আসেন তবুও ইউক্রেনের তহবিলের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা কমবে। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প সিনেটর জেডি ভ্যান্সকে পছন্দ করেছেন। তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তার বিরোধিতা করেন। জেডি ভ্যান্স সতর্ক করেছিলেন, আত্মরক্ষার জন্য ইউরোপকে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে হবে। ট্রাম্প তাকে রানিং মেট করায় চলতি সপ্তাহে ইউরোপ জুড়ে যেন বিপদের ঘণ্টা বেজে উঠল। ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যয় লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ দেশগুলোকে রক্ষা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। এমনকি রাশিয়াকে যেসব দেশে আক্রমণ করতে উৎসাহিত করার পরামর্শ দেবেন বলেও জানিয়েছেন তিনি। তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমা কর্মকর্তারা।
প্রতিরক্ষা খাতে ন্যাটোভুক্ত দেশগুলোকে অর্থনৈতিক উৎপাদনের 2% ব্যয় করার লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে। ন্যাটোর এই লক্ষ্যমাত্রা পূরণে বারবার ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখোমুখি হয়েছে জার্মানি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।